ভিউয়ার্স সবাইকে স্বাগত এই চ্যানেলে। প্রথমেই আমি একটা কথা জানিয়ে রাখি যে চ্যানেলের নাম পরিবর্তন হয়েছে। চ্যানেলের নাম এডুকেশন এক্সক্লুসিভ থেকে স্থানান্তরিত হয়েছে আর্টস উইথ বিডি নামে বিশেষ কারণবশত। তাই এই জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। আজ এই ভিডিওতে তুলে ধরব মাধ্যমিক 2026 ও সামনের যে নভেম্বর টেস্ট পরীক্ষা গুরুত্বপূর্ণ সেই দুই পরীক্ষার জন্য মাধ্যমিক স্তরের ভূগোলের পঞ্চম অধ্যায়, যেটা ভারত সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, তার প্রাকৃতিক ভাগ, তার আঞ্চলিক ভাগ, সেটা তুলে ধরবো। এবং 5, 3, 2 প্রতিবারই যেমন বলি গুরুত্বপূর্ণ 5, 3 ও 2 নম্বরের প্রশ্নগুলি এগুলি তোমাদের সামনে আজ তুলে ধরবো। তবে তোমরা ভিডিওটা কিন্তু কোনোভাবে স্কিপ করবে না, কারণ স্কিপ করলে আমি মাঝে মাঝে যে কী পয়েন্ট বলবো সেই কী পয়েন্টগুলো মিস করে গেলে তাতে তোমাদের ক্ষতি হতে পারে পরীক্ষার ক্ষেত্রে। আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখো, প্রথমে আমি রেখেছি ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। এই পার্থক্যটা লেখার সময় তোমরা কিন্তু অবশ্যই 3টে ভাগ করবে। একদম বাম দিকে করবে হচ্ছে পার্থক্যের বিষয় বা ভিত্তি, তারপরে লাগে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল, তারপর যেমন পয়েন্টে পার্থক্যগুলো লেখে সেইভাবে লিখবে। আর একদম লাস্ট পয়েন্টে তোমরা বিষয় করবে চিত্র। ওই চিত্রে যে পয়েন্টটা করবে ওখানে তোমরা ছবি একটা আঁকার চেষ্টা করবে। সেটা হচ্ছে ভারতের যে ম্যাপ, সেই ম্যাপের দক্ষিণ দিকটা, অর্থাৎ গুজরাট উপকূল থেকে আমরা যদি ওইদিকে পশ্চিমবঙ্গ যে উপকূল, ওই উপকূল দক্ষিণ ভাগটা যদি দেখাতে পারি, কোন দিকটা পূর্ব উপকূল মানে পশ্চিম উপকূল চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের নাম্বারটা অনেক বেশি ক্যারি করবে এবং সম্পূর্ণ মার্কস আসার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। 2 নম্বরে রেখেছি পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি লেখো। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু ম্যাপ আঁকতে হবে। ওই যে বললাম, ভারতের দক্ষিণ দিকের অংশটা আঁকার চেষ্টা করবে এবং দেখাবে যে পশ্চিম ভারতে কোথায় কোথায় পেট্রো রসায়ন শিল্প রয়েছে। যেমন তোমরা জামনগর দেখাতে পারো, মুম্বাই দেখাতে পারো, ট্রম্বে দেখাতে পারো, এগুলো চিহ্নিত করে দেবে। অবশ্যই পেন্সিলে ছবি এঁকে ছবির নিচে চিত্র এবং কী চিত্র বলে কিসের ছবি আঁকছো চিত্র বলে সেটা পয়েন্ট আউট করে দেবে। নেক্সট 3 নম্বরে রেখেছি জনসংখ্যা। ভারতের যে জনসংখ্যা বন্টনের তারতম্যের যে কোনো 6টি কারণ। এই যে জনসংখ্যা বন্টনের তারতম্য, এটা দুটো ভাগ হয়, তোমরা জানো, প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ। চেষ্টা করবে প্রাকৃতিক কারণের থেকে 3টে, অপ্রাকৃতিক থেকে 3টে, কিংবা ওখান থেকে 4টে, এখান থেকে 4টে, মোটামুটি লেখার চেষ্টা করবে। আমি এখানে 6টা বলেছি, তাছাড়া 7টা লিখলেও কোনো ক্ষতি নেই। পরে 4 নম্বরে রেখেছি ভারতের ইক্ষু মানে আখ, কার্পাস বা তুলো, চা, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এক্ষেত্রে আমি অবলিক দিয়ে 4টে রেখেছি। এই 4টের মধ্যে পরীক্ষাতে একটা দেবে, কিন্তু আমাদেরকে 4টে দেখে যেতে হবে। বিশেষ করে এই ধরনের যে প্রশ্নগুলো আসে যে অমুক চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলো আলোচনা করো, এক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট তোমরা একটু ফলো করে দেখবে যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এক। উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, মাটি, শ্রমিক, মূলধন, পয়েন্ট এক। শুধুমাত্র কি মানা ওই যে উষ্ণতা, কারো উষ্ণতা কম লাগছে, কারো উষ্ণতা বেশি লাগছে, এইগুলো আমাদেরকে একটু নজরে রাখতে হবে। আর অবশ্যই কিন্তু ভারতের ম্যাপটা এঁকে দেখাতে হবে কোথায় আখ চাষ হয়, কোথায় কার্পাস চাষ হয় বা ধান চাষ হয়। এগুলো পয়েন্ট আউট করে দিলে কিন্তু পূর্ণ মার্কস সম্ভাবনা একদম প্রবল আসবেই। 5-এ রেখেছি ভারতের পশ্চিম হিমালয়ের প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটা বহুদিন পড়েনি। খুব সম্ভবত মানে 2020 এরকম সাল করে পড়েছে, তারপর দীর্ঘদিন প্রশ্নটা পড়েনি। তাই এবারে এটা একটু আসার সম্ভাবনা জোরদার রয়েছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের যে হিমালয়ের যে পশ্চিম ভাগটা, সেটা ছবি এঁকে দেখাতে হবে এবং সে সম্পর্কে লিখতে হবে। নেক্সট রেখেছি পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান প্রধান কারণগুলি লেখো। ওই সেই একই পয়েন্ট, পরিবহন, তারপর হচ্ছে তোমাদের কাঁচামাল, জলের ব্যবস্থা, বিদ্যুৎ, শ্রমিক, এই একই পয়েন্ট ঘুরে ফিরে এই ধরনের প্রশ্নগুলো আসে। তাই পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প, এই কারখানাটা গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ, সেটা তোমরা অবশ্যই দেখে যাও এবং ছবিটা অবশ্যই আঁকতে হবে এবং চিহ্নিত করতে হবে কোথাও রৌরকেল্লা বা দুর্গাপুর বা তামিলনাড়ু বা আমাদের যে অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনমে কারখানা রয়েছে, সেগুলো একটু ম্যাপে দক্ষিণ অংশটা আঁকবে ভারতের, দিয়ে চিহ্নিত করে দেবে। নেক্সট রেখেছি ভারতের নগর গড়ে ওঠার প্রধান প্রধান কারণ, অর্থাৎ কোনো শহর কোন কোন কারণের জন্য গড়ে উঠতে পারে, সেই কারণগুলোকে আমাদের আলোচনা করতে হবে। নেক্সট দেখো, উত্তর দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগত পার্থক্য। এটা ওই বারবার বলছি, পার্থক্য লেখার সময় কিন্তু অবশ্যই বিষয় লিখতে হবে, এটা তোমরা নজর রেখো। আর
চেষ্টা করবে 5 নাম্বারে যেহেতু 6 থেকে 7টা পার্থক্য লিখতে, তবে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, বেশি ফেনিয়ে বা বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এটাও তোমরা স্টার মার্ক করে রাখতে পারো, এটাও একটা খুব ভালো প্রশ্ন। নেক্সট, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প অধিক উন্নতি লাভ করেছে কেন? অর্থাৎ পশ্চিম ভারতে কার্পাস তুলো বা কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র শিল্প কেন উন্নতি লাভ করেছে? এক্ষেত্রেও তোমাদের কিন্তু ভারতের ওই দক্ষিণ অংশটা এঁকে পশ্চিম ভারতের দিকে দেখাতে হবে যে কোথায় কোথায় কার্পাস বস্ত্র বয়ন শিল্প আছে, যেমন আহমেদাবাদ বা মুম্বাই, এই সমস্ত অঞ্চলগুলো চিহ্নিত করতে হবে। নেক্সট হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব, অর্থাৎ পরিবহন যে ব্যবস্থা সেটা হচ্ছে আকাশপথ হোক, স্থলপথ হোক, সড়কপথ বা জলপথ, এই যে পরিবহন ব্যবস্থা কী গুরুত্ব, কী প্রভাব ফেলেছে আমাদের মধ্যে, এটা আমরা লিখতে হবে বা আমাদের লিখতে হবে। এবার আমি 3 নম্বরে কিছু প্রশ্ন বলবো, যেমন ভারতের অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। এটা খুবই একটা কমন প্রশ্ন এবং খুব সহজ প্রশ্ন। কীভাবে আমরা অরণ্যকে সংরক্ষণ করতে পারবো, গোটা 4-5 পয়েন্ট আমরা লিখে ব্যাখ্যা করে দেবো। নেক্সট হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? আধুনিক যোগাযোগ ব্যবস্থা কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু ইন্টারনেট বলতে পারি, ইমেল বলতে পারি, SMS বলতে পারি, MMS বলতে পারি, এই সমস্ত কিছু। তার সঙ্গে অবশ্যই কিন্তু এই যে আমাদের পরিবহন বা ইমেল বা আমাদের পরিবহন যে গণপরিবহন, সেটা রেল, সড়ক, এ সংক্রান্ত বিষয়গুলো একটু লিখতে হবে। নেক্সট হচ্ছে ভারতের শিল্প গড়ার ক্ষেত্রে কাঁচা মালের প্রভাব, অর্থাৎ একটা কাঁচা মাল কীভাবে একটা শিল্প গড়তে হেল্প করে, এটা উদাহরণ সহযোগে কিন্তু লিখতে হবে। যেমন যদি আমরা দেখি যে যেমন আসানসোল যে শহরটা, সেটা কেন হয়েছে না, সেখানে যে কয়লা পাওয়া যাচ্ছে কাঁচামাল, তাকে ভিত্তি করে কিন্তু শহর তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে ভারতের ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় পর্ণমোচীর পার্থক্য। অর্থাৎ ক্রান্তীয় চিরহরিত কি? যার পাতা সারা বছর সবুজ থাকে। আর পর্ণমোচী কি? যেটা বছরের নির্দিষ্ট সময় পাতা ঝরে যায়, আবার পাতা নতুন করে সৃষ্টি হয়। এই যে উদ্ভিদগুলোর পার্থক্য লিখতে হবে এবং অবশ্যই কিন্তু আবারও বলছি, লাস্টে একটা উদাহরণ যোগ করে দিতে হবে, যে ক্রান্তীয় চিরহরিতের এই অমুক গাছ, ক্রান্তীয় পর্ণমোচীর উদ্ভিদের এর শাল সেগুন একটা উদ্ভিদের নাম লিখতে হবে। নেক্সট হচ্ছে ভারতের সড়কপথ ও রেলপথের প্রত্যেকটি 3টে করে সুবিধা লিখতে হবে। অর্থাৎ সড়কপথের 3টে সুবিধা লিখতে হবে, রেলপথের 3টে সুবিধা লিখতে হবে। আর এর সুবিধা আমার মনে হয় বই না পড়েও একটু যদি ভাবা যায়, তাহলে ভেবে পয়েন্ট করেই অবশ্যই কিন্তু নিজেরা লেখা যায়, যেন বই পড়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা, একটু ভুল হয়েছে, আগে একটা কোশ্চেন রয়েছে। ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অর্থাৎ পশ্চিম দিকে যে নদীগুলো পড়েছে আরব সাগরে, যেমন নর্মদা, তাপ্তি, এই সমস্ত নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই কেন? কিছু কারণ অবশ্যই রয়েছে, সেই কারণগুলো আমরা অবশ্যই দেখে যাব, দেখে আমরা পরীক্ষায় লেখার চেষ্টা করব। নেক্সট হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য, অর্থাৎ একটা যে পশ্চিমঘাট যে পর্বত রয়েছে একদম পশ্চিম উপকূল বরাবর, আর পূর্ব দিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা যে পূর্ব উপকূল বরাবর, এই উভয়ের মধ্যে পার্থক্য লিখতে হবে। কিন্তু অবশ্যই আবারও বলছি, ছবি এতেও লাগবে, মানে পশ্চিমঘাট পর্বতমালা আর পূর্বঘাট পর্বতমালা ছবি এঁকে আমাদের দেখাতেই হবে। মাটি সংরক্ষণ বা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো লেখো। এটা আমরা বহুবার পড়েছি, 8, 9 পড়ে এসেছি, এখন 10এও আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তাই লেখার ক্ষেত্রে আমাদের কোনো কষ্ট হওয়ার সম্ভাবনা নয়, বা আমরা লিখতে পারবো। নেক্সট, ভারতের কৃষির সমস্যা, অর্থাৎ এই যে ভারতে এত কৃষি জমি রয়েছে, এর কী সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো আমাদের 5-6টা পয়েন্টের মধ্যে লিখতে হবে। যেমন হচ্ছে প্রাচীন পদ্ধতিতে চাষবাস, কৃষি জমির আয়তনগুলো ছোট, তারপর হচ্ছে টেকনোলজির ব্যবহার কম, এই সমস্ত পয়েন্টগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। পরে রয়েছে উৎপাদনের মরশুম অনুযায়ী ফসলের শ্রেণীবিভাগ করে লেখো। তোমরা জানো যে আমাদের সাধারণত মরশুম অনুযায়ী 3টে ফসল হয়, মানে জায়িদ শস্য যেটা গ্রীষ্মকালে হয়, খারিফ শস্য যেটা বর্ষাকালে হয়, রবি শস্য যেটা শীতকালে হয়। এবার এদের সংজ্ঞা, কখন রোপণ করা হয়, কখন ফসল তোলা হয়, আর উদাহরণ আর বৈশিষ্ট্য অবশ্যই লিখলে এই কোশ্চেনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট রেখেছি খারিফ শস্য রবি শস্য পার্থক্য, অর্থাৎ যদি আমরা উৎপাদনের মরশুম অনুযায়ী ফসলের শ্রেণীবিভাগ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের খারিফ শস্য রবি শস্য পার্থক্যটাও হয়ে যাবে। এবার দেখো, কিছু 2 নম্বরের প্রশ্ন আমি রেখেছি। 2 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথমে রেখেছি ধারণযোগ্য উন্নয়ন কি, যেটাকে আমরা ইংলিশে বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং এই যে কথাটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা কে প্রয়োগ করে, সেটাও এর সঙ্গে লিখে দেবে কি পয়েন্ট হিসাবে। নেক্সট হচ্ছে সামাজিক বনসৃজন কি, এর উদ্দেশ্য কি। এর সঙ্গে অবলিক দিয়ে তোমরা একটা কোশ্চেন লিখে রাখবে, কৃষি বনসৃজন কি, এর উদ্দেশ্য কি। এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল, হয় সামাজিক বনসৃজন, নয় কৃষি বনসৃজন। নেক্সট রেখেছি ধাপ চাষের গুরুত্ব কী, অর্থাৎ পার্বত্য অঞ্চলে ধাপ চাষ করা হয়, কেন করা হয় সেটা তোমাদের লিখতে হবে।
নেক্সট মিলেট কি, তোমরা জানো যে মিলেট কি, জোয়ার বাজরা রাগি, এই তিনটে ফসলকে আমরা সাধারণত মিলেট বলে থাকি, এবং এইটাকে আর একটু বাড়িয়ে লিখলে কিন্তু আমাদের 2 নম্বরের মতো উত্তর চলে আসবে। নেক্সট হচ্ছে অনুসারী শিল্প কি। অনুসারী শিল্প কি না, কোনো বড় শিল্পকে সামনে রেখে যখন তার পার্শ্ববর্তী অঞ্চলে আরও কিছু ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে, তার বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে দেবে, অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট সানরাইজ ইন্ডাস্ট্রি কি, এটাই ঘুরিয়ে বলতে পারে যে পেট্রোরসায়ন শিল্পকে কেন উদীয়মান বা সূর্যোদয় শিল্প বলা হয়। নেক্সট আউটসোর্সিং কি, এই কথাটা আইটি শিল্পের সঙ্গে যুক্ত, এবং আউটসোর্সিং কি না, সাধারণত আমরা কী জানি যে উচ্চ মেধাসম্পন্ন কর্মীদেরকে কম বেতনে কাজ করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে বিদেশে গিয়ে, এটা তোমরা করে নেবে। বিশুদ্ধ কাঁচামাল কি, নেক্সট যে উত্তর দক্ষিণ করিডর কি, কৃষি বনশীলতা আমি আগেই বলে দিলাম সামাজিক বনশীলতার সঙ্গে, তাই আর বলছি না। ময়দান ও মালনাদ কি, 1 নম্বর করে দুটো জুড়ে আসবে, একটু দেখে রাখবে। দুন কি, নেক্সট ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো। শিকড় আলগা শিল্প কি, এটাকে ইংলিশে ঘুরিয়ে দিতে পারে ফুট লুজ ইন্ডাস্ট্রি কি। নেক্সট হচ্ছে কয়াল কি, নেক্সট বহুমুখী নদী পরিকল্পনা কি, এর সঙ্গে জুড়তে পারে এর উদ্দেশ্য কি। নেক্সট রাখলাম কারেওয়া কি, পরে পশ্চিমী ঝঞ্ঝা কি, নেক্সট দেখো সেল কি, সেলের আগের নামটা তোমরা অবশ্যই করে রাখবে। দুর্গাপুরকে কেন ভারতের রুর বলা হয়, পরে রেখেছি আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়। রেটুন কি, পরে রাখলাম বলউইভিল কি, জনঘনত্ব কি, এটা ভালো করে করে রাখবে। আদমশুমারি কাকে বলে, বা সেন্সাস বা জনগণনা কি, ঘুরিয়ে কিন্তু 3টে নাম আসতে পারে, উত্তর কিন্তু একটাই হবে। পরবর্তী পাতায় আমি চলে যাবো, আর মাত্র 2টো কোশ্চেন রয়েছে, 2টো কোশ্চেন তোমরা একটু দেখে নাও। এটাকে আমি অবলিকের মধ্যে রেখেছি হীরক চতুর্ভুজ এবং সোনালী চতুর্ভুজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা 2 নম্বরের আসতে পারে, হয় হীরক চতুর্ভুজ না হয় সোনালী চতুর্ভুজ। এক্ষেত্রে তোমরা জানো যে একটা যে রেল পরিকল্পনা, যে 4টে মেট্রোপলিটন শহর, সেই 4টে মেট্রোপলিটন শহরকে রেল পরিকল্পনার সাথে যুক্ত করার যে প্ল্যান করা হয়েছে সেটা একটা, আর একটা হচ্ছে হীরক চতুর্ভুজ, সেটা কি না 4 থেকে 6 লেন বিশিষ্ট রাস্তাগুলোকে 4টে মেট্রোপলিটন শহরকে যে যুক্ত করার যে প্ল্যান নেওয়া হয়েছে তাকে এই একটা পরিকল্পনার মধ্যে আমাদের নিয়ে আসা হয়। এখানে শেষ করছি বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আরও একটি অন্য অধ্যায়ের নিয়ে চলে আসবো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। পরবর্তীতে আমি আরও অন্যান্য বই যে রয়েছে তোমাদের মাধ্যমিক স্তরের বাংলা বা ইতিহাস, তোমাদের যদি কারো কোনো কিছু প্রয়োজন লাগে সাজেশন, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আমি চেষ্টা করব ওই সমস্ত বইয়েরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরার বা আলোচনার।